বৃন্দাবন জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না, কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ। তারা দুজন সবসময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত। বুঝলি বাঘ, জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে সুখেই আছে। কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না। আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই। আর অনেকদিন হলো তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না। আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায়। আপনি কি বলেন? তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু ওরা যা চালাক হয়েছে না, আমাদের দেখলেই তো পালাতে থাকে। তাহলে ধরবো কি করে? ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক। এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে। বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। আরে আরে, এই দুই শয়তান আজ আমাদের এখানে কেন? কোনো অঘটন ঘটাতে এলো নাকি আবার? না, আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী। এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে। শীঘ্রই চল, কোথাও আমরা লুকিয়ে পড়ি। কিন্তু ছাগল দিদি, এরা তো আমাদের খেয়ে ফেলবে না? হয়তো একটু শাসিয়ে যাবে। এরা তো বাইরে থেকে শিকার ধরে নিয়ে আসে। উফ, তুই এত বোকা কেন বলতো? এটাই তো ঝামেলা। ওরা কদিন ধরে বাইরে শিকার করতে যাচ্ছে না, তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা। দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের? এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কিন্তু হঠাৎ আজ গ্রামে খুঁজছে কেন আমাদের? এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে। আরে আরে, জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই বোকা বাঘ, তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে? হলো তো এখন। এভাবে লুকিয়ে পড়লে কার ওপর জুলুম করব? তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ। চলুন তবে চলে যাই। এরপর বাঘ আর সিংহ চলে যায়। বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের উপর অত্যাচার করত, পশুদের খাবার কেড়ে নিয়ে খেত। একদিন বাঘ আসে পশুদের গুহায়। আরে বাঘ দাদা, তুমি এখানে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে এলাম। কতগুলো মুরগি আছে রে তোর কাছে? দে বের করে। আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন। মানে বাঘ মশাই, আমার কাছে তো এখন কোনো মুরগি নেই। মুরগি নেই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কি না। যদি খালি একবার মুরগি পেয়ে যাই তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে। মানে আছে 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 বাঘ মশাই, মুরগি আছে, কিন্তু শুধু দুটো। তাও ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে। তুমি নিয়ে যেও না, তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে। নিয়ে যেও না দয়া করে। মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না। বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায়, আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায়। আরে বাঘ, এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস। কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস। এতগুলো খাবার তো 2-3 দিন আমরা অনায়াসেই খেতে পারবো। হা 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 হা। তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ। শুনুন, এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে, তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে। জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায়। পশু পাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে। পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীটি, তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে। একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে। মহারাজ, আমি একটা জিনিস ভাবছি, আপনিও কি তাই ভাবছেন? আরে বাঘ মন্ত্রী, আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি রে? তাই কি ভাবছিস? সোজাসুজি আমাকে বলে ফেলতো। শুনুন মহারাজ, আমাদের জঙ্গলে তো এখন এই একটি মাত্র নদী, তাও খুবই কম পানি। আর এখানে তো সবাই পানি পান করছে, তাই দেখবেন
এখানে সবাই পানি পান করার কারণে দুদিনেই নদীর পানি শেষ হয়ে যাবে। আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন, এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না। আরে হ্যাঁ তো, তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি। এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না। যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে। এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। শুনেছিস হরিণ, আমরা কোন খবর শুনতে পেলাম রে? তাহলে এবার আমাদের কি হবে? আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার। তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল, আর মনে হয় আমাদের রক্ষে নেই রে। এবার আমাদের সবার জীবন দিতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত। আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত। একদিন ছাগল, মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল। ছাগল, আমার বড় পানি পিপাসা পেয়েছে রে, আমি একটু পানি খেয়ে নেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো? সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে, পালাই চল তাড়াতাড়ি। আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে, একটু তো জল খেয়ে নিব। সিংহ মহারাজ দেখতে পারবে না, কয়েক সেকেন্ড লাগবে, তার মধ্যে আমি পানি খেয়ে নিব। এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাঘ আর সিংহ হাজির হয়ে যায়। কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা! এই বাঘ, ওকে ধরে নিয়ে আয় তো। মহারাজ, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন, মারবেন না ওকে, ও ভুল করে পানি খেয়েছে। ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ। ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায়। বুঝলি মিসকে, এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি। এবার ওদের বিনাশ আমি করব। কি করে করব? শোন তবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ছাগল একটা বুদ্ধি বের করে, আর মিসকে যায় বাঘের কাছে আর ছাগল যায় সিংহের কাছে। কিরে, তুইও কি আমার খাবার হতে এলি নাকি রে? আরে না, আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি। ওই বাঘের নামে, বুঝেছেন? বাঘ তো মনে মনে ফন্দি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে। আপনি নাকি বোকাশোকা, সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলেন। ওই বাঘই তো এসব বলেছে, আমি কি আর জানতাম নাকি এসব বলে? আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি, তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আমি নিজের কানে শুনেছি। কি, ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে? তবে রে, এবার দেখবে আমার শক্তি। অন্যদিকে মিসকে বাঘকে বলে, আরে বাঘ দাদা, তাজা খবর আছে তো। রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে। তোমাকে নাকি খাওয়ার ভাগ দিতে হয়, আর তুমি নাকি অনেক বুদ্ধিমান, আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপজ্জনক। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বলতে এলাম। কি, ওই বোকা সিংহ এভাবে বলেছে? দাঁড়া বোকা মহারাজ, আজই তোর শেষ দিন। এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয়, আর সিংহ বাঘের কাছে। এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায়। শয়তান বাঘ, আজই তোর শেষ দিন। তোরও আজ শেষ দিন। এরপর দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিস্তেজ হয়ে যায়, আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে। এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে, আর আমাদের কারো ভয় নেই। কিন্তু মাঝখান থেকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করিস তুই। কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না, মুক্তি পেয়েছে সবাই। সে অনেক অনেক দিন আগের কথা। রহিমপুর জঙ্গলে একটা পাজি বাঘ বাস করত। সেই বাঘ অনেক বুড়ো হয়ে গিয়েছিল। সে বয়সের ভারে কোনো শিকার ধরতে পারত না, তাই সে কৌশল করে বনের পশু পাখিদের ধরে ধরে খেত। এমনই একদিনের কথা। আরে সাগি দিদি, তুমি কোথায় যাচ্ছ? দয়া করে আমাকে একটু সাহায্য করো। কেন কেন বাঘ মামা, তোমার আবার কি হলো? সাগি দিদি, আসলে আমার শরীরটা ভালো নেই, খুব জ্বর এসেছে। মনে হয় আমি আর বাঁচবো না দিদি। বলছি কি সাগি দিদি, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে তুমি একটু পানি খাওয়াবে? বাঘের এমন কথা শুনে ছাগিটি নদী থেকে একটুখানি পানি এনে বাঘটির সামনে রাখলো, আর তখনই বাঘ ছাগিকে ধরে খেয়ে ফেললো। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল।
তারপর আরেকদিন বাঘের গুহার সামন দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। এই যে শিয়াল পণ্ডিত, যাচ্ছ কোথায়? এদিকে একটু আসবে? আমার শরীরটা ভীষণ খারাপ, আজ কদিন থেকে আমি কিচ্ছু খাইনি। আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দিবে শিয়াল পণ্ডিত? কি বললে তুমি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি তোমার জন্য শিকার আনতে যাব? তুমি কি আমাকে ছাগের মতো বোকা পেয়েছো? তুমি ভেবেছো কি আমি তোমার কীর্তিকলাপ সম্পর্কে জানি না? তুমি যে কালকে ছাগিকে চালাকি করে খেয়ে ফেলেছো সেটা আমি ঠিক দেখেছি। তোমাকে শিকার এনে দিতে গিয়ে তোমার শিকার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি তোমার এই বদ কীর্তিকলাপের কথা এই জঙ্গলের সবাইকে বলে দিব। আমি দেখতে চাই এরপর তুমি এই জঙ্গলে কি করে থাকো। বজ্জাত বাক্য থাকার এই শিয়াল পণ্ডিতকে খেতে চেয়েছে, ওর এত বড় সাহস। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে পুরো বনের পশুরা জেনে গেল যে বাঘ মিথ্যে কথা বলে পশুদের ধরে ধরে খায়। আর বনের পশুরা নিজেদের বাঁচানোর জন্য বাঘের কাছাকাছি আসতো না। সবাই চিটার বাঘের থেকে দূরে দূরে থাকতো। বাঘ বুড়ো হওয়ায় ছুটে শিকারও ধরতে পারত না। আরে ধুর, এভাবে কি আর দিন চলে? দুদিন থেকে তো দেখছি আমার ধারের কাছেও কেউ আসছে না। মনে হচ্ছে এই জঙ্গলের সবার কাছে আমার কৌশল ফাঁস হয়ে গেছে। এই জঙ্গলে আর থাকা যাবে না, অন্য জঙ্গল খুঁজে বের করে সেখানে চলে যেতে হবে। আমি এক কাজ করি, পাশের জঙ্গলে চলে যাই। সেখানে তো আমার সম্পর্কে কেউ জানে না, সেখানে আবার নতুন কোনো ফোন দিয়ে এটে শিকার ধরে খেতে হবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বাঘ চলে গেল পাশের বনে। সেখানে কোনো বাঘ সিংহ না থাকায় জঙ্গল প্রধান ছিল হাতি। সব পশুরা হাতির কথাই উঠতো আর বসতো। হাতিমশাই, হাতিমশাই, আপনি তো এই জঙ্গলের প্রধান, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আজই আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আমি বুড়ো হয়ে যাওয়ায় সে জঙ্গলের সবাই শুধু আমাকেই ধরে খেতে চায়, তাই কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি। দয়া করে আপনি আপনার বনে আমাকে একটু আশ্রয় দিন এবং কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না। আজ থেকে তুমি আমাদের বনের চৌকিদার। আমাদের এই বনে যেহেতু বড় কোনো প্রাণী নেই, তাই যে কোনো সময় হিংস্র প্রাণীরা ঢুকে আমাদের বনের পশুদের ক্ষতি করতে পারে। তাই তোমাকে চৌকিদার হিসাবে নিয়োগ দিলাম। বেতন তুমি প্রতি মাসের শেষে পাবে, তবে একটা শর্ত, এই জঙ্গলের কোনো প্রাণীকে কিন্তু তোমার ধরে খাওয়া যাবে না। এই জঙ্গলে সবাই ঘাস খায়, তুমিও ঘাস খাবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সব কাজ পারবো। আমার শুধু একটা আশ্রয়ের দরকার ছিল। বনের সবাই বাঘকে চৌকিদার হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশি খুব বেশি দিন আর থাকবে না। একদিন এক ছাগি তার ছানাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল। তখন বাঘ তাদেরকে দেখে বলল, এই যে ছাগি দিদি, তোমার ছানাকে নিয়ে কোথায় যাচ্ছ গো? এদিকে একটু এসো তো, তোমার সাথে একটু দরকার ছিল। আমি যে একটু বিপদে পড়েছি। বাঘের এমন কথা শুনে ছাগিটি তার ছানা নিয়ে বাঘের কাছে এলো। কি হয়েছে চৌকিদার ভাই? তুমি তো এই বনের চৌকিদার, তোমার আবার কিসের বিপদ বলো তো? আমার সব থেকে বড় বিপদ হচ্ছে আমার পেটের ক্ষুধা। এই ক্ষুধার জন্যই আমি তোকে এখানে ডেকে এনেছি। এখন আমি তোকে খাবো। হা 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 হা। এই বলে বাঘটি ছাগি ও তার ছানাকে ধরে খেয়ে নিল। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। একদিন বনে লালি নামের একটি গাভী অসুস্থ হয়ে পড়েছিল। তাকে দেখতে বনের সবাই এসেছিল। লালি, ঔষধগুলো তুমি ঠিক মতো খেও, ঠিক আছে? আর বাঘ শোনো, আজ তুমি লালির সাথেই থেকো। ও যেহেতু অসুস্থ, রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তুমি আজ রাত ওকে ভালো করে পাহারা দিবে। আপনি কোনো চিন্তা করবেন না হাতিমশাই, আমি লালিকে ঠিক দেখে রাখবো। বাঘের কথায় সবাই খুব খুশি হলো, আর সবাই সেখান থেকে চলে গেল। রাত হতেই বাঘ লালিকে শিকার করলো। হা 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 হা। লালিকে তো শিকার করে ফেললাম, কিন্তু ওকে এখন খাওয়া যাবে না। কাল সকালবেলা সবাইকে ওর লাশ দেখানোর পর এবং ভুলভাল বুঝিয়ে তারপর আমাকে খেতে হবে। হা 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 হা। এই দেখুন হাতিমশাই, রাতে লালির অসুখ আরো বেড়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য, ওষুধও খাইয়ে দিয়েছিলাম, আপনাদের ডাকারও চেষ্টা করেছিলাম, কিন্তু লালি আমাকে যেতে দেয়নি। ও আমাকে বলল ওর কাছে থাকতে, ওর নাকি সময় শেষ হয়ে গেছে। কিন্তু শেষমেশ আমি ওকে আর বাঁচাতে পারলাম না। লালি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ইস, লালির জন্য খুব খারাপ লাগছে। লালির মতো অবস্থা এই জঙ্গলে যেন আর কোনো প্রাণীর না হয়। বাঘ, তুমি লালিকে এখন পুঁতে রাখার ব্যবস্থা করো।
এই বলে হাতি আর অন্যান্য পশুরা সেখান থেকে চলে যায়। তখন বাঘ মনের আনন্দে লালিকে খেতে থাকে। হা 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 হা। যাক বাবা, এই বনে এসে চালাকি করে তো শিকার ধরে খাচ্ছি, বাকি জীবনটা এভাবেই কৌশল করে এ বনে থেকে যেতে হবে আর শিকার ধরে ধরে খেতে হবে। কিন্তু এই বনে থাকতে হলে আগে ওই দুষ্ট পাজি হাতিকে সরাতে হবে। ওই দুষ্ট হাতি কিনা আমার উপর হুকুম চালায়। এবার আমি ওই হাতিকে মজা দেখাবো। এই বন ছেড়ে ওকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিব। তারপর আমি হয়ে উঠব এই বনের রাজা। হা 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 হা। পরের দিন বাঘ যায় হাতির কাছে। হাতি মশাই, বলছি কি আমার শরীরটা ভালো না, খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, আমার কিছু টাকার দরকার। দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন না, চৌকিদারের বেতন পেলে আপনাকে পরিশোধ করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঘ, নিয়ে যাও। তবে তোমার কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয়নি, অনেক দেরি আছে। তার আগে টাকাটা আমাকে পরিশোধ করে দিয়ে যেও। যখন বেতন পাবে তখন আবার নিয়ে যেও। তোমাকে দ্রুত সুস্থ হওয়া খুব জরুরি। তুমি এই জঙ্গলের চৌকিদার, তুমি পাহারা না দিলে এ জঙ্গলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপর টাকা নিয়ে বাঘ সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঘ হাতিকে আর টাকা ফেরত দেয় না। একদিন হাতি বাঘের কাছে আসে। কি ব্যাপার বাঘ, এতগুলো দিন পার হয়ে গেল, তুমি আমার সাথে দেখা করতে এলে না, চৌকিদারের ডিউটিও করছো না। তুমি কি এখন সুস্থ? আর আমার টাকাগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ হাতি মশাই, আমি একদম সুস্থ আছি। বলছি বাঘ, তুমি আমার থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে, আমি সেই টাকাগুলোই নিতে এসেছি। টাকার আমার ভীষণ দরকার। হরিণীর মেয়ে খুবই অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তুমি আমাকে টাকাগুলো দাও বাঘ, ওর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে। টাকা মানে কিসের টাকা? আপনি আমার কাছে ঘুষের টাকা চাইছেন? আমি আপনাকে 1 টাকাও ঘুষ দিব না। তোমরা কি জানো তোমাদের আদরে হাতি মশাই আমার এই বনে থাকার জন্য ঘুষ চাচ্ছে? সে একদম সাফ কথা বলে দিয়েছে, আমার এই জঙ্গলে থাকতে হলে তাকে ঘুষ দিয়ে থাকতে হবে। এখন তোমরাই তার বিচার করো, আমি কি ঘুষ দিয়ে জঙ্গলে থাকবো? এসব তুমি কি বলছো বাঘ? আমি আবার কখন তোমার কাছে ঘুষের টাকা চাইলাম? হাতি আর বাঘের এমন তর্ক বিতর্ক দেখে সব পশু পাখিরা হতভম্ব হয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে। এটার বিচার পরে হবে বলে সবাই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা হাতি বনের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওই তো ওই বেটা হাতিকে পেয়েছি, আমার উপর হুকুম চালানো, আজকে হবে ওর শেষ দিন। আমার উপর এতদিন ধরে হুকুম চালিয়েছিস, আজ তার আমি প্রতিশোধ নিব। আজ আমি বেটাকে দেখাবো মজা। এই বলে বাঘটি হাতির ওপর আক্রমণ করে আর হাতি চিৎকার করতে থাকে। হাতির চিৎকার চেঁচামেচি শুনে সব পশু পাখিরা এসে সেখানে উপস্থিত হয়। আর রাত হওয়াতে বাঘ একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আপনার আবার কি হয়েছে হাতি মশাই? আপনার শরীরে এই ক্ষতগুলো কি করে হলো? হরিণী, আমাকে কেউ একজন আক্রমণ করেছিল, অন্ধকার হওয়াতে আমি তাকে দেখতে পারিনি, সে আমাকে ভীষণ মেরেছে। সে তো আমি বেশ বুঝতে পারছি, কিন্তু আমাদের সবার নিরাপত্তার দায়িত্ব তো চৌকিদার মশাইয়ের। তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায়? ঠিক তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হয়। এ কি, তোমরা বুঝি আমাকে স্মরণ করেছো? তোমাদের ডাক শুনে আমি চলে এলাম। আর এ কি, হাতিমশাইয়ের শরীরে এরকম রক্তের দাগ কেন? আমি এই বনে থাকতে আমাদের বন প্রধানকে কে আক্রমণ করলো? কার এত বড় সাহস? আমার তো মনে হয় আপনি আঘাত করেছেন চৌকিদার মশাই, কারণ আজ তো আপনার সাথে হাতি মশাইয়ের ঝগড়া হয়েছিল। সেটা কি আপনি ভুলে যাচ্ছেন নাকি? এসব তুমি কি বলছো হরিণী? ঝগড়া হয়েছিল বলে আমি হাতি মশাইকে আক্রমণ করব? আমি তো এই বনের রক্ষক, আমি তো ভক্ষক নই। শুনুন চৌকিদার মশাই, ক্ষুধা লাগলে না রক্ষকও ভক্ষক হয়ে ওঠে, বুঝেছেন তো? আর আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে হাতি মশাইকে আপনি আক্রমণ করেছিলেন। তা না হলে নিজে দেখো না, তোমার হাত পায়ে নখগুলোতে কেমন রক্ত লেগে আছে। এখনো কি তুমি মিথ্যে কথা বলবে যে তুমি হাতি ভাইকে আক্রমণ করোনি? হরিণের কথায় সবাই একমত পোষণ করে। তখন কারোর বুঝতে আর বাকি রইল না যে এতদিন বাঘ এই বনের পশু পাখিদের কৌশলে শিকার করে খেয়েছে। সবাই বাঘকে ঘিরে ফেলল আর হাতি বাঘকে তার সুরে তুলে নিয়ে জোরে একটা আছাড় মারল। বাঘ বৃদ্ধ হওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে মারা গেল।
তারপর থেকে আবারও সেই বনের সুখ শান্তি ফিরে এলো। এই জন্যই বলে অচেনা কারোর সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.